হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব সুস্থ আছেন। এখন আপনারা শুনছেন ক্লাস 9-এর পাঠ্যপুস্তক থেকে পাঠ রায়বাবু অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। শুনতে থাকুন অন্তিম পর্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ 7ই জুন। আমি সুস্থ আছি বলবো না, তবে বেঁচে যে আছি এটাই কি কম আশ্চর্যের কথা? স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজের ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছি। ডিনারে ট্রাউট মাছ দিয়েছিল, খাইনি। লিন্ডকুইস্টের বাড়িতে কোনো কিছুই আর কোনো দিন খেতে পারবো কিনা জানি না। সুলিটেলমার পুরো ঘটনাটা মন থেকে চিরকালের জন্য মুছে ফেলার কোনো বৈজ্ঞানিক উপায় আছে নাকি, সেটা গিরিডিতে গিয়ে ভেবে দেখতে হবে। যাই হোক, আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি, কারণ এ ধরনের পৈশাচিক কাণ্ড কারখানার একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিংয়ের কাজ করতে পারে। আমার 23শে মেয়ের বিবরণে ধোঁয়া আর গন্ধের কথা বলেছিলাম। গন্ধটা কখন যে আমাকে অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরই পাইনি। জ্ঞান যখন হলো তখন মনে হলো আমি একটা বিশাল ঘরের মধ্যে শুয়ে আছি। ঘরের ছাদটা এতটাই উঁচুতে যে আমি যেন ভালো করে দেখতেই পাচ্ছি না। প্রথমে মনে হলো আমি হয়তো কোনো গির্জার ভেতরে রয়েছি, কিন্তু তারপর ভালো করে দেখতে ছাদের কড়ি বর্গাগুলো চোখে পড়ল, আর সেগুলো যেন কেমন চেনা চেনা মনে হলো। যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন নরম নরম মনে হচ্ছিল, তবে সেটা বিছানা নয়, কারণ সেটা স্থির থাকছিল না। তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতেই একটা তীব্র আলোয় আমার চোখটা প্রায় ঝলসে গেল। সেই আলোটাও যেন অস্থির, মাঝে মাঝে আমার চোখে পড়ছে, আবার মাঝে মাঝে সরে যাচ্ছে। একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম। আলোটা আসছিল দুটো বিরাট গোল কাঁচ থেকে রিফ্লেক্টেড হয়ে। কাচের পিছনে জ্বলজ্বল করছে দুটো মসৃণ নীল চক্র, তার মাঝখানে আবার অপেক্ষাকৃত দুটো ছোট কালো চক্র। এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও স্থির নয়, এদিক ওদিক নড়ছে, আর মাঝে মাঝে আমার দিকে চাইছে। হ্যাঁ, চাইছেই বটে, কারণ ও দুটো আসলেই চোখ, লিন্ডকুইস্টের চোখ। কাঁচ দুটো লিন্ডকুইস্টের সোনার চশমা। আমি শুয়ে আছি লিন্ডকুইস্টের দস্তানা পরা হাতের ওপর, আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলোর মতোই, অর্থাৎ যা ছিলাম তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সাইজে ছোট হয়ে গেলেও আমার জ্ঞান বুদ্ধি অনুভূতি কমেনি। কেবল বাঁ হাতের কাঁধের কাজটা একটু যন্ত্রণা। বুঝলাম সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। লিন্ডকুইস্ট এবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তার গরম নিঃশ্বাস আমার শরীরের ওপর অনুভব করলাম। এইবার তার ঠোঁটটা ফাঁক হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল। সঙ্গে সঙ্গে মদের গন্ধ, আরও উত্তপ্ত হাওয়া। লিন্ডকুইস্টের মুখ থেকে কথা, আমার হবিটা কেমন বড় শঙ্কু? বেশ নতুন ধরনের নয় কি? লোকে ডাকটিকিট জমায়, দেশালয়ের লেবেল জমায়, পুরনো টাকা জমায়, অটোগ্রাফের খাতায় লোকের সই জমায়, আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাঁচের ঢাকনা ঢেকে রেখে দিই। আমার এই অদ্ভুত শখ, এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ উপাধি দেবে? কেউ না। তুমি বলবে, একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে, তাহলে আর তোমাকে রাখা কেন? আসলে কি জানো, বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না, রাখছি ভারতীয় বলে। বিখ্যাত ভারতীয় আর চট করে ঘরের কাছে কোথায় পাবো বলো? নরওয়েতে আর কজনই বা আসবে? আর আমার এই আস্তানায় তো সকলে সবসময় আসতেই চায় না, যেমন তুমি এলে। লিন্ডকুইস্ট দম নেবার জন্য একটু থামল, তারপর জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, আমার সবচেয়ে বড় গুণ কি জানো? আমি খুন করি না। এরা আসলে জ্ঞান রয়েছে। দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে এদের অসাড় করে রেখে দিই, রাত 12টায় আবার শক দিয়ে জাগিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিই। প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাবার্তাও বলে। তবু আফসোস এই যে এটা এত নির্ভাবনায় থেকেও কেউ খুশি থাকতে পারছে না। জ্ঞান হলেই সবকটাই আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে। যেখানে খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, জীবন ধারণের কোনো সমস্যার প্রশ্নই নেই,
সেখানে পালাবার এত ইচ্ছের কারণটাই আমি বুঝতে পারছি না। আমার দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে, তাই নয় শঙ্কু? লিন্ডকুইস্ট তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের ওপর শোয়ালো। তারপর আমার কোমরে এবং বুকের ওপর একটা জোড়া স্ট্যাম্প আটকে বন্দি করে ফেলল। আমি আপত্তি বা গায়ের জোর দেখানোর চেষ্টাই করলাম না, কারণ আমি জানতাম যে তাতে কোনো ফলই হবে না। এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা এবং আমার এই ক্ষুদে অবস্থায় কেবল বুদ্ধি খাটিয়ে কীভাবে লিন্ডকুইস্টকে শায়েস্তা করা যায় সেইটা ভেবে স্থির করা। লিন্ডকুইস্ট বলেছে যে ক্ষুদে মানুষকে অসাড় পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শক দিতে হয়। আমাকে কিন্তু ইলেকট্রিকের শক দিয়ে লিন্ডকুইস্ট বিশেষ সুবিধে করতে পারবে না, কারণ আমার গেঁজির নিচে আমার সেই কার্বোথেরিনের পাতলা জামাটা রয়েছে। এবার গিরিডিতে ঝড়ের মধ্যে আমার বাগানের গাছের চারাগুলো বাঁচাতে গিয়ে কাছাকাছি একটা তাল গাছে বাজ পড়ায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরেই এই জামাটা আবিষ্কার করি এবং 24 ঘন্টা পরে থাকি। লিন্ডকুইস্ট আমাকে শোয়ানো অবস্থায় রেখে অন্যদিকে চলে গিয়েছে। এবার দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। তারপর একটা কাঠের টেবিল টানার শব্দ পেলাম, তারপর কাচের ঠুংঠাং আওয়াজ, তারপর একটা সুইচ জ্বালানোর সঙ্গে সঙ্গেই আবার গায়ের ওপর একটা তীব্র আলো এসে পড়ল। তারপর দেখলাম লিন্ডকুইস্টের চশমার ঝলসানি। লিন্ডকুইস্ট আমার দিকে এগিয়ে আসছে। এবার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে। তাতে একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম। লিন্ডকুইস্টের ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসি। এবার তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল, আর চাপা কর্কশ্বরে কথা এলো, এসো বাছাধন, আমার 7 নম্বর পুতুল, এসো। ইলেকট্রিকের তার সমেত লিন্ডকুইস্টের ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেলল। আমার স্নায়ুর ভিতর একটা সামান্য শিহরণ বুঝতে পারলাম। লিন্ডকুইস্ট তারটা আমার গায়ে ঠেকিয়েছে। প্রায় 5 সেকেন্ড সে তারটাকে এইভাবে ঠেকিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল। আমি মটকা মেরে মরার মতো পড়ে রইলাম। ঘরের বাতি জ্বলে উঠল। লিন্ডকুইস্ট আমার স্ট্যাপগুলো আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল। আমি হাতগুলোকে টান করে রইলাম, যেন পুতুল হয়ে গেছি। লিন্ডকুইস্ট আমাকে একটা টেবিলের ওপর নতুন কাঁচের খাঁচার মধ্যে রেখে দরজায় চাবি দিয়ে চলে গেল। ঘরের বাতি নিভে গেল। তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ পেলাম, গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ। এবার আমি হাত পা আলগা করলাম। ঘরে দুর্ভেদ্য অন্ধকার, কিছু দেখা যায় না। আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাঁচের দেওয়ালের সামনে পড়লাম। হাত দিয়ে ঠেলে দেখি সেটা রীতিমতো ভারী, এক চুলও নড়ানো সম্ভব নয়। কাচের গায়ে ঠেস দিয়ে বসে ভাবতে আরম্ভ করলাম। নরউইজীয় বুনো শেয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। কাঁচের ঢাকনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁক রয়েছে সেইখান দিয়েই এই শব্দ আসছে, এবং এই চুল পরিমাণ ফাঁক দিয়েই যে হাওয়া ঢুকছে সেটাই আমার শ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট। উপরে বৈঠকখানা থেকে কুকুক লোকের শব্দ শুনলাম, কুক্কু কুক্কু কুক্কু। 3টে বাজল। রাত না দিন তা বোঝার কোনো উপায় নেই। আধো আধো ঘুমের আমেজ অনুভব করলাম। পা দুটোকে সামনে ছড়িয়ে দিয়ে গাটাকে এলিয়ে নিলাম। নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেল। আমি ত্রিলোকেশ্বর শঙ্কু, সুইডস একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, আজ একজন নরউইজীয় পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী। গিরিডির কথা মনে পড়ল, উশ্রী নদী, খান্ডুলি পাহাড়, আমার বাড়ি, আমার বেড়াল নিউটন, চাকর প্রহ্লাদ, আমার ল্যাবরেটরি, আমার বাগানের উত্তর দিকে সেই গোলঞ্চ গাছ, আর কত অসমাপ্ত কাজ, কত গবেষণা, কত কি। ওটা কিসের শব্দ? একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল। আমি পা দুটোকে টেনে নিয়ে সোজা করে বসলাম। আমি উঠে দাঁড়ালাম। আমার পাশের খাঁচা থেকে শব্দটা আসছে, অ্যাক্রয়েডের খাঁচা। এ কি? এই যে মর্স কোড, টেলিগ্রাফের টরেটক্কার ভাষা। আর এই ভাষা যে আমিও জানি। আমিও কাচের গায়ে হাত ঠুকে জানালাম, আবার বলো। আবার টুংটুং শব্দ হলো। আমি মনে মনে তার মানেটা করতে লাগলাম। অ্যাক্রয়েড বলল,
আমারও খাটফুটিনের পোশাক, আমি ফুটুল সেজে আছি। তুমি যেদিন এলে দেখে আনন্দ হলো, ভয়ও হলো, প্রকাশ করিনি। আমিও টুংটুং করলাম। দ্বিতীয় দিন যখন একা ছিলাম, একা এসেছিলে? দেখিনি, বোধহয় ঘুমিয়েছিলাম। ছাড়িয়ে ঘুমানোর অভ্যাস করছি। সেদিন রাত্রে আর থাকতে পারলাম না, চেঁচাতে বাধ্য হলাম। কদিন আছো এখানে? 2 বছর। আমার মৃত্যুর সময় থেকেই। অনেক দেখেছি, অনেক ঠেকেছি। 2 বছরে অনেক ছেনেছি, অনেক ভেবেছি। এবার বোধহয় ফালাভার সুযোগ এসেছে। ওষুধ আছে, কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকো। আজ ক্লান্ত, হাট অবশ, ঘুমোবো। গুড নাইট। আমি ধীরে ধীরে কাঁচে টোকা মেরে গুড নাইট জানিয়ে দিলাম। অ্যাক্রয়েড বেঁচে আছে, আমারই মতো। কার্বোথেরিনের ফর্মুলা আমিই ওকে দিয়েছিলাম, কিন্তু পালানোর কি উপায়ও আবিষ্কার করেছে জানি না। আবার মানুষ হয়ে গিরিটিতে ফিরতে পারবো তো অক্ষত দেহে? জানি না। কপালে কি আছে কিছুই জানি না। ভাবতে ভাবতে আমারও কখন ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারেই কাঁচে ঠেস দিয়ে বসে কুকু ক্লকটা অনেকবার বেজেছে। প্রথম সময়ের খেয়াল রেখেছিলাম, তারপর আর রাখিনি। অবশেষে এক সময় রাত 12টা যে বাজলো সেটা গুপ্ত দরজা খোলার শব্দ থেকেই বুঝলাম। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সোজা হয়ে পুতুলের ভঙ্গি নিয়ে দাঁড়ালাম। লিন্ডকুইস্ট ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে এলো। একটা গুনগুন শব্দ শুনে বুঝলাম সে গান গাইছে। তারপর ফুট শব্দ করে ঘরের বাতিটা জ্বলে উঠল। আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যত দূর দেখা যায় তাই দেখার চেষ্টা করলাম। লিন্ডকুইস্ট কিন্তু আমাদের টেবিলের দিকে এলো না। সে ঘরের পেছনের দিকে আরেকটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি জ্বলে উঠল। আমি আবার আরেকটু সাহস করে অ্যাক্রয়েডের দিকে চাইলাম। অ্যাক্রয়েড আমায় দেখে একটু হাসল। তারপর ডান পকেটে ঢোকানো হাতটা আস্তে আস্তে বার করলো। তারপর হাতটা আমার দিকে তুলে ধরলো। দেখি তার হাতে একটা ছোট্ট 1/2 ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ। অ্যাক্রয়েডের পরের কাজ আরও বিস্ময়কর। সে সিরিঞ্জটা পকেটে পুরে তার খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচাড়া করতে দরজাটা খুলে গেল। অ্যাক্রয়েড দরজা খুলে বেরিয়ে এলো। আমার তো দম বন্ধ হবার জোগাড়। লিন্ডকুইস্ট যদি ফিরে আসে? অ্যাক্রয়েড যেন সে বিষয়ে কোনো চিন্তা না করেই টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পেছন দিকটায় এসে এদিক সেদিক দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। লোকটা আত্মহত্যা করছে নাকি? না, তা নয়। একটা ইলেকট্রিকের তার টেবিলের পেছন দিয়ে মাটিতে ঠেকেছে। অ্যাক্রয়েড টেবিলের থেকে অব্যর্থ লক্ষ্য করেই ঝাঁপটা দিয়েছে এবং তারটা ধরে সে মেঝের দিকে নামছে। অ্যাক্রয়েড যে বেশ সুস্থ সবল লোক ছিল সেটা আমি জানতাম, কিন্তু এই দুরূহ জিমন্যাস্টিকের কাজটাও যে আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তার বেয়ে মাটিতে নেমে অ্যাক্রয়েড খোলা জানালা দিয়ে একবার উঁকি মেরে অন্য ঘরটায় চলে গেল। ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি, এবার শুনতে পেলাম। এটা তো মানুষের গলার শব্দ। তবে এটা কি? আমার পক্ষে এই শব্দ চেনা অসম্ভব। শব্দটা বন্ধ হবার পর লিন্ডকুইস্টের পায়ের আওয়াজ শুনতে পেলাম। সে বাতি নিভিয়ে আমাদের ঘরটায় ফিরে এলো। দরজাটার সামনেই 1 নম্বর খাঁচা। লিন্ডকুইস্ট চাবি বার করে খাঁচার দরজা খুলে ইতালীয় গায়ক বাতিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কাঠের মতো দাঁড়িয়ে আর চোখে একবার লিন্ডকুইস্টের দিকে, একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম। যথারীতি বাতিস্তার চিৎকার হলো। অ্যাক্রয়েড পাশের ঘরে কি করছে না করছে ভেবে ঠাওর করতে চেষ্টা করছি, এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার 6 ফুট লম্বা দেহ নিয়ে ঝড়ের মতো প্রবেশ করে আমার বন্ধু অ্যাক্রয়েড লম্ফ দিয়ে এগিয়ে এসে লিন্ডকুইস্টের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার মধ্যে বন্দি, ওপর দৈর্ঘ্যে মাত্র 6 ইঞ্চি। অ্যাক্রয়েডকে যে সাহায্য করব তার কোনো উপায় নেই। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝলাম যে অ্যাক্রয়েডের সাহায্যের কোনো প্রয়োজন নেই। লিন্ডকুইস্টের সাধের 1 নম্বরের পুতুল হাতে থাকাতে প্রথমত সেইটিকে পাশে সরিয়ে রাখতে রাখতেই অ্যাক্রয়েড তাকে জাপটে ধরে ফেলল। লিন্ডকুইস্ট কিছু করতে পারার আগেই দেখি অ্যাক্রয়েড একটা সিরিঞ্জ নিয়ে নরউইজের বাঁ হাতের কোটের আস্তিনের ওপর দিয়েছে প্রচণ্ড খোঁচা। তারপরের দৃশ্য আরও ভয়াবহ, আরও অবিস্মরণীয়। কয়েক মুহূর্ত আগেই অ্যাক্রয়েডকে দেখেছিলাম, তারই সমান একটি
জোয়ান লোককে জাপটে ধরতে। আর এখন দেখলাম অ্যাক্রয়েডের বাঁ হাতের মুঠোয় লিন্ডকুইস্টের 6 ইঞ্চি লম্বা একটি পুতুলের সংস্করণ। অ্যাক্রয়েড অবজ্ঞা ভরে পুতুলটিকে টেবিলের ওপর ফেলে দিয়ে তার গায়ে বৈদ্যুতিক তারটা ঠেকিয়ে সেটাকে অসাড় করে দিল। তারপর আমার খাঁচার দিকে এসে কাচের ঢাকনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট 1/2 ইঞ্চির সিরিঞ্জটা বার করে আমায় দিয়ে বলল, এত ছোট জিনিসটা তুমি ভালো করে হ্যান্ডেল করতে পারবে, এটা নিয়েই ফেলো। আমি আর দ্বিরুক্তি না করে ইঞ্জেকশনটা নিয়ে নিজের আয়তনে ফিরে এলাম। কিন্তু এই ওষুধ অ্যাক্রয়েড পেল কী করে? প্রশ্ন করতে অ্যাক্রয়েড আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল। সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে উঠল। ঘরের মাঝখানে প্রায় ছাদ অবধি একটা বিরাট কাচের খাঁচা। পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে, কিন্তু ভেতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইঁদুর জাতীয় জানোয়ার। আমি পরম বিস্ময়ে অসাড় জন্তুটির দিক থেকে অ্যাক্রয়েডের দিকে চাইতেই সে বলল, বোধহয় অনুমান করতে পারছো জানোয়ারটা কি? এটা লেমিং। এটা একটা অতিকায় সংস্করণ। আসল লেমিং এর চেয়ে 10 গুণে ছোট। কিছুদিন থেকেই লিন্ডকুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে। বড় জিনিসের ছোট সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ হয়েছিল বোধ হয়। সফল যে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হান্সের সঙ্গে লিন্ডকুইস্টের কথাবার্তা থেকে, এবং ওই ওষুধই যে আমাদের আসল চেহারায় ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম। আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম, এদের কি হবে? অ্যাক্রয়েড মাথা নেড়ে বলল, এদের তো আর কার্বোহাইড্রেটের জামা ছিল না, তাই এরা মানুষ অবস্থায় আর বাঁচতে পারবে না। এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে। চলো যাওয়া যাক। আমরা ঘোরানো সিঁড়ি দিয়ে রওনা দিলাম। অ্যাক্রয়েডকে গম্ভীর দেখে কেমন জানি সন্দেহ লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি দেশে ফিরে যাবে? অ্যাক্রয়েড দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার চিঠিঠোবা হয়ে গেছে তা জানো? আমার স্ত্রী বিধবার পোশাক পরেছে। আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে ফিরে যাওয়া একটু বেখাপ্পা হবে নাকি? তাহলে তুমি কি করবে? একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে। লেমিংদের সঙ্গে এখনো ভালো পরিচয় হয়নি, আর কয়েকদিন পরেই ওদের সমুদ্র যাত্রা শুরু হবে। আমিও সেই ঢলে ভিড়ে পড়ব ভাবছি। একটা সামান্য প্রাণী যদি নির্ভয়ে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে, তো আমি পারবো না কেন? আজ 12ই জুন। গিরিডিতে ফেরার 4 ঘন্টা পর এ ডায়েরি লিখছি। একটা কথা লেখা খুব দরকার, কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত। ফিরে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছে। এখন তার কারণটা বুঝতে পারছি। আমার যে জুতোটা গিরিডিতে রেখে গিয়েছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে। তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হলো। লিন্ডকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। আর সেই সঙ্গেই শেষ হলো প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুলের কাহিনী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।